আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলা ক্রমান্বয়ে ঘটছে, যে সমস্ত ঘটনাগুলা একের পর এক ঘটে যাচ্ছে, এই সমস্ত ঘটনাগুলা নিছক কোনো কোইন্সিডেন্স বলে আমি মনে করি না। কেননা এই সমস্ত ঘটনাগুলা দীর্ঘদিনের পরিকল্পনা করা, এই সমস্ত ঘটনাগুলা অনেক অঙ্ক কষে তৈরি করা, এই সমস্ত ঘটনাগুলা অনেক ভেবেচিন্তে নিচ্ছে বলে বিভিন্ন দলগুলো, এটা আমি মনে করি। কেননা আপনারা জানেন যে বাংলাদেশ ইতিমধ্যে একটা রিজিওনাল গেমের ভিতরে পড়ে গেছে। যেই শুধু রিজিওনাল গেমটা, এটা আন্তর্জাতিক একটা গেমের ভিতরে পড়ে গেছে। এখন এই আন্তর্জাতিক গেমের একটা অংশ যুক্তরাষ্ট্র, একটা অংশ চীন, একটা অংশ পাকিস্তান, একটা অংশ ভারত। এখন এই আন্তর্জাতিক খেলোয়াড়গণ যে যার যার মতো করে খেলতে চাইতেছে, যে যার যার মতো করে নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে, যে যার যার মতো করে সুযোগ নিতে চাচ্ছে। এই পরিস্থিতিতে কেউ চাচ্ছে রাফায়েল যুদ্ধবিমান বিক্রি করতে, কেউ চাচ্ছে যে Su-35 বিক্রি করতে, কেউ চাচ্ছে আপনার এস আপনার কি 400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে, কেউ চাচ্ছে আবার ওই যে J-29 যুদ্ধবিমান, J-20 সম্ভবত যুদ্ধবিমান বিক্রি করতে, কেউ বা পুরাতন বা নতুন সাবমেরিন বিক্রি করতে চাইছে, কেউ বা বড় বড় অস্ত্রের ডিল করতে চাইছে। এখন সব মিলে আসলে বাংলাদেশকে যে যার যার মতো করে টেনে হিচড়ে নিতে চাইছে। এখন টেনে হিচড়ে নিতে গিয়ে প্রত্যেকের স্বার্থটাই দেখতেছে বা দেখে, কিন্তু বাংলাদেশের স্বার্থটা কেউ দেখে না। আপনি দেখেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাগুলা, এই সমস্ত ঘটনাগুলা যেভাবে একের পর এক ঘটতেছে, আবার চোখের আড়াল হয়ে যাচ্ছে, আবার নতুন ঘটনাগুলা সামনে আসতেছে। যেখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশগুলো যেভাবে একের পর এক বিবৃতি দিচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র ওই বিবৃতি মানে ওই সদস্যের মানে ওই গ্রুপের সদস্য হয়ে যুক্তরাষ্ট্র এখানে স্বাক্ষর না করে নিজেকে বিরত রাখছে। এগুলো কি আপনি নিছক কোনো কিছু মনে করেন? তবে আমি নিছক কিছু মনে করি না, আমি এটাকে মনে করি পরিকল্পিত। আপনি যখন কারো কাছ থেকে কিছু চাইবেন, ওটা যখন আপনি পাবেন, তখন আপনি ওর মানে তার প্রতি আপনি কৃতজ্ঞতা থাকবে, বা তার প্রতি আপনার কি বলে যে কৃতজ্ঞতার দৃষ্টি থাকবে আর কি। এখন যুক্তরাষ্ট্র এরকম যে 10টা দেশ যেভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি জানিয়েছিল, সেই বিবৃতিতে কিন্তু যুক্তরাষ্ট্র সই করেনি। এখন অনেক বিশ্লেষকগণ এটা বলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে যা কিছু চাচ্ছে বা যুক্তরাষ্ট্র ওইটাই পাচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বিবৃতি মানে বার্তা দিতে চাইছে যে দেখো, তোমরা তুমি আমার মানে আমি তোমার বন্ধু হিসেবে তোমার পাশে রয়েছি, সুতরাং আমি কিন্তু এখানে সাইন করিনি, সুতরাং আমাকে ওইটা দাও আবার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চাওয়া ক্রমান্বয়ে বাড়বে, এটা অনেক বিশ্লেষক মনে করেন। আপনি কি একটু চিন্তা করে দেখতে পারেন বা একটু চিন্তা করেন যে এই যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত যিনি ছিলেন, এই যে পিটার ডি হাস, তিনি এত ঘন ঘন কেন বাংলাদেশ বা পাকিস্তান ভ্রমণ করেন? তিনি কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের কোনো দায়িত্বশীল কোনো পদে নেই, কিন্তু তিনি এই অঞ্চলে যেভাবে ঘোরাঘুরি করতেছেন, এটা অনেকে সন্দেহজনক হিসাবেই দেখেন। আমি দেখেছিলাম গত 1-2 দিন আগে একটা টক শোতে এই যে কাতার ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি যে সন্দেহটা পোষণ করছেন যে আসলে এই পিটার ডি হাস এই অঞ্চলে সবচেয়ে বড় একটা গ্যাঞ্জাম বাজানোর একটা প্ল্যানে আছেন। এই প্ল্যানের অংশ হিসেবে তিনি কখনো বাংলাদেশের চট্টগ্রাম, কখনো পাকিস্তান, কখনো তুরস্ক ভ্রমণ করেন। এখন এর সাথে আবার বাংলাদেশের অর্থাৎ এই পিটার ডি হাসের সাথে বাংলাদেশের বিভিন্ন কথিত ছোট ছোট কিছু রাজনৈতিক দলের বা নতুন করে গজিয়ে ওঠা কিছু রাজনৈতিক দলের ভালো সম্পর্ক রয়েছে। আমরা জানি এই যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা গিয়ে চট্টগ্রামে পিটার ডি হাসের সাথে যেভাবে বৈঠক করেন, আবার কিভাবে তাকে মানে প্রমোট করেন, এটা আমরা দেখি বা জানি। সুতরাং এখানে
পিটার ডি হাসকে আমরা যদি পর্দার আড়ালে রেখে দেই তাহলে এটা আসলে সমীচীন নয়, কেননা পিটার ডি হাস বড় ধরনের একজন খেলোয়াড় হিসাবে আমরা মনে করি। এখন পিটার ডি হাস যদিও তিনি বলেন যে বাংলাদেশ সম্পর্কে তার অনেক ইন্টারেস্ট রয়েছে, বাংলাদেশ সম্পর্কে তিনি কিউরিয়াস ইত্যাদি ইত্যাদি কথা বলেন। এখন আমরা সাম্প্রতিক ঘটনাগুলো দেখি যে আসলে সবাই যেভাবে নিজেদের স্বার্থ নিচ্ছে, বাংলাদেশের স্বার্থটা কেউ চাচ্ছে না, কেউ বন্দর নিচ্ছে, কেউ বা রেলপথ নিতে চাচ্ছে, কেউ বা অন্য কোনো জায়গা নিতে চাচ্ছে, সেখানে বিনিয়োগ করে নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে। আপনারা একটু চিন্তা করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসেছেন সাধারণত ধরা হয় যেন 1 বছর 2 বছরের জন্য। এখন তিনি 32 বছরের জন্য বন্দর যে লিজের চুক্তি করেন, এগুলো কি একটু চিন্তা করা উচিত না আমাদের? আপনি যদি দেখেন যে এই যে ভারত যেভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের দিকে যেভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি করতেছে, একের পর এক সামরিক ঘাঁটি তারা আমাদের সীমান্তের কাছাকাছি জায়গায় অথবা তাদের চিকেন নেক্স সেখানের আশেপাশে যেভাবে নির্মাণ করতেছে, এখন আমরা ভারতকে ভেঙে টুকরা করে দিব, ভারতকে 7 টুকরা করব, 7 সিস্টার দখল করে নিব, তাহলে ওই যে হুমকি দিলাম, হুমকির পরে আমরা কি করলাম, কি বাস্তবায়ন করলাম? এখন এই যে সমস্ত কাজগুলা দেশের ভিতরে ঘটছে, দেশের সংস্কৃতি, শিল্প, সাহিত্য যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, দেশের এই যে আমাদের ছায়ানটকে কি কেন এই যে শিল্প সংস্কৃতির যে কেন্দ্র, এটা কেন আমাদের ধ্বংস করতে হবে, কেন এখানে আগুন দিতে হবে, কেন দিচ্ছে, তারাই ভালো জানে। আপনি দেখেন ওদুসি সংগঠন তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তারাই সবচেয়ে আগে কিন্তু তাদের বিবৃতি দিয়েছে, তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো করেছে। তাহলে আপনি কেন সেই ওদুসি সংগঠনে আগুন দিবেন? আপনারা দেখেন ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টার, সেখানে কেন আগুন দিতে হবে? সব কিছু ছাপিয়ে এই যে টাঙ্গাইলে যে হিন্দু যুবক, তাকে যেভাবে এখানে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই যে পুড়িয়ে হত্যা করার বিষয়টা আপনি কি একটু চিন্তা করে দেখছেন? আপনার ধর্মে সেখানে যেটা আছে যে ধর্ম অবমাননার দায় নাকি তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ধর্মে কোথাও তো পুড়িয়ে হত্যা করার কোনো বিধান আমি দেখি না। তাহলে এখানে তৌহিদি জনতার ব্যানারে যারা এই সমস্ত কাজগুলো করছে, এটা আসলে নিতান্ত নিন্দনীয় কাজই করছেন। এখন এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিকভাবে বড় বড় হেডলাইন হচ্ছে। গতকালকের ভিডিওতে আমরা দেখেছি যে বড় বড় হেডলাইন হয়, এটা আমরা বলেছি। কিন্তু আপনি দেখেন আন্তর্জাতিকভাবে এই যে বড় বড় হেডলাইন করে বাংলাদেশকে চাপে রাখার জন্য ব্ল্যাকমেল করে বাংলাদেশকে ইউজ করতে চাচ্ছে বিভিন্ন পক্ষ। ওই দিন যুক্তরাষ্ট্র যেরকম বিবৃতি দানে বিরত থেকে আমাদের ইন্টেরিয়ামকে যেভাবে চাপ দিচ্ছে, দেখো আমি ওইটা চাই, ওইটা আমাকে দাও, ওইটা লাগবে, তুমি যদি না দাও তাহলে আমি কিন্তু এই বিবৃতি দিয়ে দিচ্ছি। এখন সরকার যদি গোপনে গোপনে তাকে কিছু দিয়ে দেয় তাহলে তো দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, কিন্তু সরকারের তো নিজের পকেট বা নিজের স্বার্থ ঠিক থাকবে। এখন আমরা দেখি আমাদের বিভিন্ন সরকারগুলো অনেক সময় নিজেদের স্বার্থের দিকে বেশি তাকায়। তবে বাংলাদেশে যেই সমস্ত আপনার পক্ষগুলো রয়েছে, যাদেরকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেশার ক্রিয়েট গ্রুপ বলছেন, বা ইউনূসের প্রেস সচিব আর কি জনাব শফিক, তিনি যেভাবে এদেরকে প্রেশার গ্রুপ বলছেন। এখন এই প্রেশার গ্রুপ কিন্তু তারা, আপনি দেখবেন যে হুজুগে একটা কাজ তারা করে, কিন্তু এই হুজুগের ফাঁকে যেন অন্য কাজ বিদেশিদের সাথে বিভিন্ন চুক্তি হয়ে যায়, এটা এই ব্যক্তিগণ জানেন না। এখন যেটাই হোক, যে আপনার আন্তর্জাতিক যে একটা প্লেগ্রাউন্ডে বাংলাদেশ পড়ে গেছে, এই প্লেগ্রাউন্ডে আসলে বাংলাদেশের ক্ষতি হবে বই কি লাভ হবে না। কেননা এই প্লেগ্রাউন্ডের যে সমস্ত সদস্যগণ রয়েছেন, প্রত্যেক সদস্যই নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। আর এই সমস্ত পক্ষগণ
তারা উপরে অন্যের ভালোর কথা বলে কিন্তু গোপনে অন্যের ক্ষতি সাধন করার জন্যই সর্বদা সচেষ্ট থাকে, এটা আমরা জানি। সুতরাং বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইন্টেরিয়ামকে বুঝে তারপরে কাজ করলে ভালো হয়। আর সদা সর্বদা দেশের স্বার্থ সমুন্নত রেখে কার্যক্রম পরিচালনা করলে বা সম্পর্ক উন্নয়ন করলে সেটা দেশের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। সুতরাং আমি চাই আমাদের ইন্টেরিয়াম এই আন্তর্জাতিক বিভিন্ন যে মহলগুলো রয়েছে এই সমস্ত মহলগুলো থেকে দূরে থেকে দেশের স্বার্থ রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।